আর্মিকে হারিয়ে সেমিফাইনালের টিকিট পাকা করে ফেললো ইস্ট বেঙ্গল। হ্যাঁ, আজকে দুর্দান্ত লড়াই দিয়েছে ইন্ডিয়ান আর্মি, কিন্তু ফাইনালি ইস্ট বেঙ্গল ম্যাচ জিতে তারা পৌঁছে গেল ডুরান্ড কাপের সেমিফাইনালে। তো আজকে কিন্তু ম্যাচে আমরা অনেক কিছু দারুণ দারুণ জিনিস দেখেছি, যেগুলো অনেকেই হয়তো আশা করেনি, এবং এত অসংখ্য সুযোগ নষ্টের পরেও ইস্ট বেঙ্গল যে ম্যাচটা বার করে নিতে পারবে, তো সেটাও কিন্তু আমরা ভাবতে পারিনি। তো আমরা ম্যাচের আগে প্লেইং ইলেভেনে যখন আলোচনা করেছিলাম, তখন বারবারই বলছিলাম যে আজকে ইস্ট বেঙ্গল অন্তত 3টি পরিবর্তন কিন্তু করতে পারে, তার সম্ভাবনা প্রবল রয়েছে। তো সেই জায়গায় তো হাবাস সবাইকে চমক দিয়ে একাধিক পরিবর্তন স্টার্টিং ইলেভেনে করে, এবং সেখান থেকে এটা একটা ভালো কাজ বলবো, কারণ প্রত্যেকটা প্লেয়ারকে যদি গেম টাইম দেওয়া যায়, কোথায় কার খামতি রয়েছে, কোন জায়গাতে তাদের উন্নতির প্রয়োজন রয়েছে, সেগুলো তারা খুব ভালোভাবে বুঝতে পারবে। এবং এরকম একটা ম্যাচ যেখানে প্রতিপক্ষ খুব একটা কঠিন দল নয়, কিন্তু প্রতিপক্ষর ফিজিক্যাল এবিলিটি বিরুদ্ধে ইস্টবেঙ্গলকে খেলতে হবে, ম্যাচ জিততে হবে, নকআউট ম্যাচ। সেখানে প্রত্যেকটা যারা বেঞ্চ প্লেয়ার তাদের যখন স্টার্টিং ইলেভেনে রাখা হয়, তখনই বোঝা যায় যে অবশ্যই এটা কিন্তু একটা তুখোড় মস্তিষ্কের কাজ রয়েছে। তো সেখানে হাবাসের প্ল্যানিং অনুযায়ী হাবাস কিন্তু সফল। আজকে ম্যাচ অন্য দিকেও যেতে পারতো, অনেক কিছু হতে পারতো, কিন্তু সেসব বাদ দিয়েও হয়তো আজকে ইস্টবেঙ্গলের সেরা দিন নয়, তারপরেও ম্যাচ জিতে বার করে দিয়ে সেখান থেকে সেমিফাইনালে নিয়ে যাওয়াটাকে নিশ্চিত করে দিল অবশ্যই হাবাস। তো আজকে যদি আমরা ইস্টবেঙ্গলের লাইন আপ নিয়ে কথা বলি, তোমাদের প্রথমেই জানিয়েছিলাম গিল নয় এই ম্যাচে শুরু করতে পারে পূর্বা লাচাম্পা। তো লাচাম্পা আসে, ডিফেন্সে পুরো চেঞ্জ আমরা দেখতে পাই। সেখানে জয় গুপ্তাকে তো যেরকম সাইড ব্যাকে আমরা দেখতে পাচ্ছিলাম, হার্দিক ভাটের পরিবর্তে সেখানে বরিশকে নিয়ে আসা হয়। সন্দীপের জায়গাতে সেখানে আসে লালচংনুঙ্গা, এবং আনোয়ার আলীর জায়গাতে আসে কিন্তু নরেন্দ্র গেহলট। তো নতুন একটা ডিফেন্স লাইন কিন্তু তৈরি করা হয়। মিডফিল্ডে আমি তো সৌভিক চক্রবর্তীকে আশা করছিলাম এই ম্যাচে, কিন্তু সেই জায়গাতে রোহিত কুমারকে নিয়ে আসা হয়। রোহিত কুমার, ড্যানি র্যামিরেস এবং তার সাথে কিন্তু রাশিদ তাদের মিডফিল্ডে রেখে উইং পজিশনে পিভি বিষ্ণু, তার সাথে ক্রিস, এবং স্ট্রাইকারে ডেফিনেটলি ডেভিডকে স্টার্ট দেওয়া উচিত। বারবারই বলছিলাম, তো ডেভিডকেই দিয়েই কিন্তু আজকে স্টার্টিং ইলেভেন শুরু করানো হয়। এবার অনেকে বলবে খেলা ভালো লাগেনি, সত্যিই খেলা ভালো লাগেনি, এটা মেনে নিতে হবে। কারণ এই প্লেয়াররা তো প্রত্যেক দিন স্টার্টিং ইলেভেনে স্টার্ট করবে না। এই প্লেয়াররা সুযোগ যত কম পায়, তো সেই জায়গা থেকে তাদের বোঝাপড়া সেরকম লেভেলের নয়। আজকে কত যে মিসপাসের বন্যা আমরা দেখেছি, তোমরা ভাবতে পারবে না। লালচংনুঙ্গা অনেক বেটার ফুটবল খেলে, কিন্তু লালচংনুঙ্গা কয়েকটা ক্ষেত্রে ওই ওভারল্যাপিংয়ে যাওয়া ছাড়া লালচংনুঙ্গার ডিফেন্স ঠিকঠাক করেছে, কিন্তু নিজেদের মধ্যে বোঝাপড়ার একটা হিউজ গ্যাপ তৈরি হচ্ছিল। রাশিদ ভাই প্লেয়ারদের বুঝিয়ে বুঝিয়ে আর পারছে না যে সঠিক পাসটা দাও, তারপর দেখা যাবে। তো সেই জায়গাতে বারবারই কিন্তু জয় গুপ্তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছিলাম যে নরেন্দ্র গেহলটের বোঝাপড়ার অমিল। মানে ঠিকঠাক জায়গাতে নরেন্দ্র গেহলট পাস দিচ্ছে, জয় গুপ্তা বুঝতেই পারছে না। তো এটা যত সময় যাবে, যত গেম টাইম পাবে প্লেয়াররা, তাদের মধ্যে বোঝাপড়াটা নিশ্চিত হবে। তো এটা একটা ভালো সুযোগ প্লেয়ারদের ছিল, সেই সুযোগের সৎ ব্যবহার কিন্তু প্লেয়াররা করেছে, এটুকু বলবো। এবং সেই জায়গাতে আমি তো বলবো আজকে ক্রিস, তারও কিন্তু আজকে একটা রিয়েল টেস্ট ছিল যে ক্রিস কি করে। ক্রিসকে স্টার্টিং ইলেভেনে রাখা প্রয়োজন, বারবারই কথা বলেছি। তো ক্রিসকে সেখানে নিয়ে আসা হয়। ভাই ক্রিসকে দেখে খারাপ লাগছে, এখনও পর্যন্ত খারাপ লাগছে, নিজের কনফিডেন্স লেভেলের কাছাকাছিতে পৌঁছাতে পারেনি। ফিটনেস এখনও অনেক উন্নতির প্রয়োজন। খুব যে খারাপ কোয়ালিটির প্লেয়ার সেরকমটা নয়, কোয়ালিটি তো রয়েছে, কিন্তু যেভাবে বারবার আজকে সহজ বল লুজ করেছে, যেভাবে মেজাজ হারাচ্ছিল, তো দেখে কিন্তু সেই জায়গাতে খারাপ লাগছিল। কিন্তু বেশ কয়েকটা ক্ষেত্রে খুব ভালো বল তৈরি করে। প্রথমে কিন্তু একটা রাশিদের সঙ্গে 1-2-1 খেলে সেখানে কিন্তু জয় গুপ্তাকে বল দেয়, জয় গুপ্তা ক্রস করলেও কিন্তু সেখানে ডেভিডের কাছে সুযোগ ছিল গোল করার, কিন্তু সেখানে গোলকিপার ভালো সেভ দিয়েছে। এবং এছাড়া কিন্তু আরও একটা মনে পড়ছে যে খুব ভালো কিন্তু একটা থ্রু বল সামনে বাড়িয়েছিল, কিন্তু সেই জায়গাতে কেউ গিয়ে বলে মিট করতে পারে না ক্রিসের ক্ষেত্রে। এবং যে গোলটা আসে সেটা কিন্তু সেই ড্যানি র্যামিরেস, বা প্রথমে আমরা দেখলাম রাশিদ, সেখান থেকে ড্যানি র্যামিরেস সেইভাবে আসে কিন্তু বল ক্রিসের কাছে, এবং ক্রিসের
বাড়ানো বল, সুন্দর ক্রস ছিল এবং সেই জায়গায় সঠিক পজিশন সেন্স সেটা কিন্তু পিভি বিষ্ণু দেখাচ্ছে যে উইঙ্গার হলেও যখন প্রয়োজন তখন আমি স্ট্রাইকার পজিশানে আসবো, সেকেন্ড স্ট্রাইকার পজিশানে এসে এরিয়াল বলে মিট করব। হ্যাঁ, বিষ্ণুর উচ্চতা অতটা না হলেও বিষ্ণু কিন্তু এরিয়াল বলে গিয়ে বল মিট করে এবং পারফেক্ট ফিনিশিং কিন্তু করে 39 মিনিটের মাথায় ইস্টবেঙ্গলকে এগিয়ে দেয়। তো ক্রিসের বলটা যেটা রেখেছিল সেই বলটা কিন্তু টপ ক্লাস বল রাখাটা কিন্তু ছিল। এরপরেও ক্রিসের কাছে একটা সুযোগ ছিল কিন্তু সেখানে গোলকিপার ভালো সেভ দেয়। আর একটা ক্ষেত্রে ড্যানি রামিরেজের কাছে সুযোগ ছিল একটা সেট পিস থেকে, তো সেই জায়গায় আমি তো ভেবেছিলাম অন্তত অন টার্গেট রাখলে গোল হয়তো আসতে পারে, কিন্তু সাইড নেটে ড্যানি রামিরেজ সেখানে কিন্তু ফিনিশ করে। তো এইভাবেই কিন্তু ফার্স্ট হাফে এগোতে থাকে। ফার্স্ট হাফে একটা দুটো ক্ষেত্রে কিন্তু অপোনেন্ট অ্যাটাক করেছিল কিন্তু সেইভাবে অ্যাটাকের ঝাঁজ কিন্তু অপোনেন্টের কাছ থেকে দেখা যায়নি। সেকেন্ড হাফের প্রথম থেকেই কিন্তু ইস্টবেঙ্গল আরও অ্যাটাকিং ফুটবল খেলতে শুরু করে। বিষ্ণুর জায়গাতে কিন্তু সেই জায়গাতে নিয়ে আসা হয়, জেসিনকে নিয়ে আসা হয়, তারপরে কিন্তু বিপিনকে নিয়ে আসা হয়, কিছু চেঞ্জ করা হয় এবং বিপিনের কাছেও আজকে গোল করার খুব ভালো সুযোগ ছিল। বিপিন কিন্তু ওই জায়গা থেকে অনেক গোল করেছে কিন্তু আজকে সেই জায়গা থেকে ছক্কা মেরেছে 2-3টে ক্ষেত্রে বক্সের বাইরে থেকে। যদি অন টার্গেট রাখতো কী হতো না হতো সেটা পরের কথা, কিন্তু বলগুলো উড়িয়ে দিয়েছে জাস্ট। তো এছাড়া কিন্তু আরও 2-একটা ক্ষেত্রে সুযোগ কিন্তু এসেছিল ইস্টবেঙ্গলের কাছে। 50 মিনিট পর্যন্ত ভাই ইস্টবেঙ্গলে যে খেলেছে, তারপর অপোনেন্ট দল যেখানে যাদের বল পজিশন ছিল 39%, সেখান থেকে ইন্ডিয়ান আর্মিকে খেলার সুযোগ করে দেয়। আর্মি বারবারই কিন্তু অ্যাটাকে আসে, দুটো উইং দারুণ প্রেস করছিল, কিছু থ্রু বল তারা খেলে এবং মিডফিল্ড থেকে বল কিন্তু তাদের জন্য সামনের দিকে এগোচ্ছিল। তো সেক্ষেত্রে কিন্তু তারাও বেশ কয়েকটা অ্যাটাক করেছে, অ্যাটাক করলেও কিন্তু সেই জায়গাতে গোলের রাস্তা খুলতে পারছিল না। কিছু কিছু জায়গা বিতর্কিত ডিসিশান মনে হতে পারে, কিন্তু সেই জিনিসগুলোকে বাদ দিলেও আমি তো প্রশংসা করব আজকে আর্মির। কারণ ইন্ডিয়ান আর্মি ফুটবল টিম যেভাবে আজকে হাই প্রেস করেছে, বিশেষত সেকেন্ড হাফে যেভাবে ফিজিক্যাল এবিলিটি ইউজ করেছে, ফাউল যেভাবে ট্যাকটিক্যাল ফাউল যেভাবে করেছে, ইস্টবেঙ্গলও অনেক বেশি ফাউল করেছে। ইস্টবেঙ্গল খুব সম্ভবত 11টা ফাউল করেছে এবং অনেকগুলো তারা কিন্তু কর্নার পেয়েছে, 6টা খুব সম্ভবত কর্নার আর্মি পেয়েছিল, ইস্টবেঙ্গলও কর্নার পেয়েছিল। তো তারা অনেকগুলো কর্নার পেয়েছে এবং সেকেন্ড হাফে তারপরে যে টাইমটা তারা যেভাবে ফাইট দিয়েছে সত্যি প্রশংসা করতে হবে। এবং ইস্টবেঙ্গলের যারা মূলত রিজার্ভ টিম ব্যাকআপ অপশান হিসাবে থাকে তারাই আজকে পুরো ম্যাচ জুড়ে বেশিরভাগ সময় জুড়ে খেলেছে এবং তারাও এটুকু বুঝতে পেরেছে যে আমাদের যে কোনো সময় যে কোনো প্রয়োজনে কিন্তু দলের হয়ে খেলতে হতে পারে। তো নিজেদের ফিট এবং মেন্টালিটি একদম সঠিক রাখতে হবে, যে কোনো দিন সুযোগ এলে সেই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। তো ওভারঅল প্রত্যেকটা প্লেয়ার যারা ছিল ভালোই খেলেছে এবং ফাইনালি ইস্টবেঙ্গল পৌঁছে গেছে সেমিফাইনালে। সেমিফাইনাল ঘরের মাঠেই ইস্টবেঙ্গল খেলবে, প্রতিপক্ষ স্পোর্টিং ক্লাব দিল্লি, আমরা যেটা প্রেডিক্ট করেছিলাম। তো কঠিন প্রতিপক্ষ, তো সেই ম্যাচ জিতলেই ইস্টবেঙ্গল কিন্তু ফাইনালের টিকিট কনফার্ম করে নেবে। তো এই ভিডিওতে এরকমটাই আপডেটগুলো বলার ছিল, পুরো আলোচনা করলাম। কোনো জায়গায় মিস গেলে অবশ্যই কমেন্টে জানিও, সেই নিয়ে পরে কথা বলা যাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।